কিছু মুভির গল্প আমাদের হাসায়, কিছু মুভির গল্প আমাদের কাঁদায়, আবার কিছু মুভি শুধু আনন্দ দেয়। তেমনি কিছু মুভির গল্প থাকে যেগুলো আমাদের চোখে আঙ্গুল তুলে আমাদেরকে সঠিক শিক্ষা দেয়। আজ এমন একটি মুভির গল্প বলবো যে গল্প আপনার জীবনকে বদলে দিতে পারে। আমার মতে ছোট বড় সবারই এমন একটা মুভি দেখা উচিত। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি থিরু মানিকামের কথা। মুভির শুরুতে আমাদের দেখানো হয় কুমিল্লি থানার এসআই অন্য একটি থানার এসআইকে কল করে বলছে যে আমার এরিয়া থেকে এক ব্যক্তি 1.5 কোটি টাকা লুট করে তোমার এরিয়াতে গিয়ে ঘুরছে, যে কোনো মূল্যে তাকে ধরো, তবে থানায় নিও না, আমি তোমার ওখানে আসছি, ধরতে পারলে তুমিও একটা শেয়ার পাবে। এরপর সে হোয়াটসঅ্যাপে ওই লোকটার ফটো পাঠিয়ে দেয়। কিন্তু কে এই ব্যক্তি আর কিভাবে সে 1.5 কোটি টাকা লুট করে পালালো, চলুন সেটাই আগে দেখে আসি। দক্ষিণ ভারতের কুমিল্লি। প্রথমে আপনাদের মুভির লিড ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে সুমতি। সুমতির 2 মেয়ে, বড় মেয়ে শ্রীমতী আর ছোট মেয়ে ভানাতি। 2 মেয়ে এখানে একটি স্কুলে পড়াশোনা করে। সুমতি ঘর সামলানোর পাশাপাশি তার মাকে সাথে নিয়ে একটি ফুড ডেলিভারির ব্যবসা করে। এই যে ছেলেটাকে দেখছেন, সুমতির ছোট ভাই চান্দু। চান্দু একজন মোটর মেকানিক, তবে দুবাই যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, অনেকদিন যাবত চেষ্টাও চালাচ্ছে। সুমতির বাবা অনেক আগেই মারা গেছেন, আর ইনি হচ্ছেন সুমতির মামা রঞ্জিত। রঞ্জিত সবসময়ই ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এইসব নিয়ে পড়ে থাকে, আর সবাইকে ওই সব জায়গাতে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করে। আর এ হচ্ছে সুমতির স্বামী মানিকাম। মানিকামের কুমিল্লি বাসস্ট্যান্ডে ছোট্ট একটি লটারির দোকান আছে। ওই দোকান থেকে যা আসে আর সুমতি ফুড ডেলিভারি বিজনেস থেকে যা পায় তা দিয়ে অনায়াসে তাদের সংসারটা চলে যায়। যদিও দরিদ্র পরিবার, তারপরও তাদের খুব বেশি চাহিদা নেই। তাদের যা আছে তাই নিয়ে তারা সুখে আছে। তবে সুমতির ছোট মেয়ের একটি সমস্যাও আছে, আর তা হচ্ছে ভানাতি খুব একটা কথা বলতে পারে না। কথা বলতে গেলে কথা আটকে যায়। এজন্য তারা ভানাতিকে ডক্টর দেখিয়েছে, কিন্তু ডক্টর বলেছে ওর সাথে বেশি বেশি কথা বলতে হবে, ওকে দিয়ে কথা বলাতে হবে। যদি তাতেও কাজ না হয় তাহলে সার্জারি করাতে হবে, তবে সেজন্য অনেক টাকা লাগবে। এই জন্য মানিকাম যখনই সময় পায় ভানাতিকে গল্পের বই পড়ে শোনায়, ভানাতির সাথে গল্প করে সময় কাটায়। সব কিছু মিলিয়ে তাদের সুখেই দিন কাটছিল। এর মধ্যে একদিন সুমতির কাছে এক পুলিশ কনস্টেবল আসে। মূলত সুমিত চান্দুকে দুবাই পাঠাতে এই থানার এসআইয়ের কাছ থেকে সুদে করে 4 লক্ষ টাকা এনেছিল, কিন্তু তারা যে এজেন্টকে টাকা দিয়েছিল সেই এজেন্ট পালিয়ে গেছে। এজন্য সুমতি টাকাটা ফেরতও দিতে পারছে না। ওই সময় সে 4 লাখ টাকা নিলেও এখন সুদে আসলে 6 লাখ হয়ে গেছে। এজন্য টাকা চাইতে মাঝে মধ্যে কনস্টেবল আসে। তবে এবার এসআই বলে দিয়েছে 2 সপ্তাহের মধ্যে তার টাকা পরিশোধ না করলে সে সুমতির স্বামীর নামে মাদক মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিবে। এসব শুনে রঞ্জিত বলছিল, আমি আগেই তোমাকে বলেছিলাম ক্রিপ্টোতে ইনভেস্ট করো, আমার কথা তো শুনবে না, এই জন্যই এখন মানুষের কথা শুনতে হচ্ছে। অন্যদিকে মানিকামের দোকানটিও ভাড়া নেয়া। ওই দোকানের মালিক এখানে পুরনো দোকান ভেঙে একটি নতুন বিল্ডিং ওঠাতে যাচ্ছে। এজন্য দোকান মালিক মানিকামকেও এই দোকান ছাড়তে 2 সপ্তাহ সময় দিয়ে দেয়। এজন্য বাড়ি ফিরেও মানিকাম ওই দোকানে চিন্তা করছিল। আর মানিকামকে চিন্তিত দেখে সুমতিও জানতে চাচ্ছে, হঠাৎ করে তোমার কি হয়েছে? মানিকাম বলে, যে দোকানটি থেকে এত বছর আমাদের পেট চালিয়েছি, হঠাৎ করে দোকান মালিক ওই দোকানটি ছেড়ে দিতে বলছে। সুমতি বলছিল তাহলে অন্য একটি দোকান ভাড়া নাও, কিন্তু মানিকাম বলে তার জন্য অ্যাডভান্স 2 লক্ষ টাকা দিতে হবে। এখন এত টাকাই বা তারা কোথায় পাবে? সুমতি বলে, ঠিক আছে, তা না হয় বুঝলাম, বাইরে বসে থাকলে তো সব সমাধান হবে না, ঘরে এসো, একটা ব্যবস্থা হবে। যাই। সিন চলে যা পরবর্তী দিন। প্রতিদিনের মতোই মানিকাম তার দোকানে এসেছে। আর দুপুরে খাবার সময় মানিকাম তার টিফিন বক্সটি খুলেই দেখে সুমতি খাবারের সাথে সুমতি স্বর্ণের চেনটিও দিয়ে দিয়েছে। এজন্য মানিকাম সাথে সাথে সুমতিকে কল করে বলে, এটাই তোমার একমাত্র স্বর্ণের অলংকার। সুমতির কথা, তুমি সমস্যায় পড়েছ আর আমি স্বর্ণের চেন পরে ঘুরব? আমার অলংকার যদি তোমার সমস্যায় কাজে না আসে সেটা আমার দরকার নেই, তুমি ওটা বিক্রি করে দোকানের জন্য অ্যাডভান্স দিয়ে দাও। এই না হলে বউ স্বামীর সমস্যায় যদি না বুঝলো। মানিকামের সমস্যাটা কেটে গেল। এরপর আমাদের মাধব নামে এক বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়। মাধব মন খারাপ করে বাসস্ট্যান্ডে বসে আছে। মাধবের মনের মধ্যে অনেক কষ্ট, কারণ মাধব তার একমাত্র মেয়েকে একটি ছেলের কাছে বিয়ে দিয়েছিল। ছেলেপক্ষ শর্ত ছিল বিয়েতে মাধবকে 10 ভরি স্বর্ণ দিতে হবে, কিন্তু মাধব সেটা দিতে পারেনি। এজন্য মাধবের মেয়ে মালাকে শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মালা এখন প্রেগনেন্ট। মাধব এ ব্যাপারে কথা বলার জন্য মালা শ্বশুরবাড়িতে গিয়েছিল, কিন্তু তারা সোজা বলে দিয়েছে তখন 10 ভরি দিতে পারেনি, এখন যদি 20 ভরি স্বর্ণ না দেয় তাহলে তারা মালাকে আর গ্রহণ করবে না। এমনকি ছেলের মা বলেও দিয়েছে সে তার ছেলেকে তার ভাতিজির সাথে বিয়ে করাবে। মাধব আজ সেখান থেকেই ফিরছে। মাধবের পাশে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী বলছিল পাশের গ্রামের পরিচ্ছন্নতা কর্মীরা কয়েকটি লটারি কিনেছিল,
তারা 10 কোটি টাকা জিতেছে, সবাই 1 কোটি টাকা করে ভাগ করে নিয়েছে। তাই তারাও চাচ্ছে এবারের ওনামের উৎসবে তারাও সবাই লটারি কিনবে, তাদের ভাগ্যেও যদি লটারি লেগে যায়। তাদের কথা শুনে মাধব মানিকামের দোকানে যায়। মাধবকে দেখে মানিকাম জানতে চাচ্ছিল ওনামের জন্য নতুন পোশাক কিনেননি। মাধব বলে গরিবের আর উৎসব, গরিবের জন্য আবার আলাদা কি? আমাদের জন্য উৎসবের দিন আর এমনি দিন একই রকম। আমি এমনিতেও অনেক কষ্টের মধ্যে আছি, সেখান থেকে বের হতে পারছি না, আবার নতুন পোশাক। মাধব মানিকামের থেকে একটি টিকিট নেয় এবং বলে, আমি আমার পূর্বপুরুষের সম্পত্তি পাওয়ার আশায় আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমিও সম্পত্তি পাইনি। আমার মেয়েটা এখন প্রেগনেন্ট, শ্বশুরবাড়ি থেকে ওকে পাঠিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না ওকে কীভাবে ফেরত পাঠাবো। তাই ভাগ্যক্রমে যদি আমার এই লটারিটি লেগে যায়, ওরা যা চাচ্ছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমি ওকে আবারও শ্বশুরবাড়িতে ফেরত পাঠাবো। আরও একটি টিকিট নিয়ে বলছিল, আমার ওয়াইফ অনেক দিন যাবতই অসুস্থ, এই টিকিট থেকে যদি আমি কিছু পাই ও হয়তো বা আরও 10 বছর বেঁচে যেতে পারে। এরপর 1.5 কোটি টাকা প্রাইজ মানির একটি টিকিট নিয়ে বলছিল, ভাগ্যক্রমে যদি এই লটারিটা লেগে যায় তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবগুলো টিকিট মিলে 200 টাকা হয়েছে। তবে মাধব টাকা দিতে গিয়ে দেখে তার টাকাটি হারিয়ে গেছে, মানে লুঙ্গির মধ্যে রেখেছিল, সে এখন খুঁজে পাচ্ছে না। মাধব হর্ণে হয়ে এদিক ওদিক খুঁজছে, কোথাও হয়তোবা তার টাকাটা পড়ে গেছে। আবার তার ব্যাগটি চেক করে, ব্যাগের মধ্যেও কয়েকটি ওষুধের খোসা ছাড়া কিছুই নেই। টাকা দিতে না পেরে মাধব চলে যাচ্ছিল। তখন মানিকা মাধবকে থামিয়ে বলে, আপনি টিকিটগুলো নিয়ে যান, কাল আমাকে টাকা দিয়ে দিন। কিন্তু মাধব টাকা না দিয়ে কিছুতেই নিবে না। তারপর মানিকাম বলছিল, সমস্যা নেই, আপনি নিয়ে যান। এজন্য মাধব বলে, ঠিক আছে, টিকিটগুলো তোমার কাছে রেখে দাও, আমি কাল টাকা দিয়ে নিয়ে যাব। এরপর মাধব টাকা খুঁজতে খুঁজতে চলে যায়। মানিকামও পিছে দাঁড়িয়ে মাধবকে দেখছে আর ভাবছে কত মানুষেরই কত রকম সমস্যা, আর সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য মানুষ কত কিছুই আশা করছে। অন্যদিকে মাধবের থেকে যে 500 টাকার নোটটি হারিয়েছিল, বাসস্ট্যান্ডের অন্ধ এক মহিলা সেই টাকাটি কুড়িয়ে পায়। আর টাকাটা পেয়ে সে অন্ধ মহিলাও দোয়া করছে এই টাকাটা যার সৃষ্টিকর্তার জন্য তার পরিবারকে এবং তাকে অনেক ভালো রাখে। অন্যদিকে মাধব বাড়ি ফিরতেই মালার মা জানতে চাচ্ছিল ওরা কি বলল। মাধব বলে, কি বলবে আবার, ঘরের সামনে থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। আর মালা ফিরে এসে এসব শোনার পরই বলছিল, তোমরা কেন আমাকে প্রতিদিন মার খেতে ওই নেশারোর কাছে পাঠাতে চাচ্ছ? এখানে আমরা ভালো আছি। কিন্তু মাধবও বুঝতে পারছে এগুলো মালার আবেগের কথা। সিন চলে যায় পরবর্তী দিন। মানিকাম শহরের যে দোকান থেকে লটারিগুলো আনে, মানে যারা লটারি সাপ্লাই দেয়, তারা মানিকামকে ফোন করে জানায় মানিকাম যে সকল লটারি বিক্রি করেছিল তার ভিতর থেকে একটি লটারি 1.5 কোটি টাকা জিতেছে। আর সেই লটারির কমিশনের টাকা আনতে মানিকামকে পরশু দেখা করতে বলছে। তারা সেই লটারির নম্বর দিলে মানিকাম সেই লটারির নম্বরগুলো চেক করে দেখে মাধব তার কাছে যে লটারি টিকিটগুলো রেখে গিয়েছিল তার মধ্যে 1.5 কোটি টাকার লটারিটি এটি। তার মানে মাধব 1.5 কোটি টাকা লটারি জিতে গেছে। মানিকাম জানার পরই তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে পাশের দোকানিকে বলে যায় যে এক বৃদ্ধ লোক আমার খোঁজে আসলে আমাকে কল করবেন, আমার একটি কাজে বাইরে যেতে হবে। বলেই মানিকাম বেরিয়ে যায়। তখনই সুমতি কল করে জানায়, তোমার জন্য তোমার পছন্দের চিংড়ি রান্না করেছি, খেয়ে জানিও কেমন হয়েছে। কিন্তু মানিকাম বলছিল, আমি তো এখনই বাইরে যাচ্ছি, আমার ফিরতে রাত হবে, খাবার বাড়িতেই রেখে দাও, আমি রাতে এসে খাবো। সুমতি জানতে চাচ্ছিল তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। মানিকাম বলে, আমি ফিরে এসে জানাবো। কিন্তু সুমতির কথা, তুমি নিজে আমাকে তোমার পছন্দের প্রণকারী রান্না করতে বললে, আর এখন না খেয়ে তুমি চলে যাচ্ছ, তোমার এমন কি আর্জেন্ট কাজ আমাকে বলো তো। মানিকাম বলছিল, আমি বাড়ি এসে বলবো। কিন্তু সুমতির কথা, যাই হোক না কেন অ্যাটলিস্ট আমাকে বলো, আমি অন্তত শান্তিতে থাকব। মানিকাম বলে, গতকাল এক বৃদ্ধ লোক আমার থেকে টিকিট কিনেছিল, ওই টিকিটটি 1.5 কোটি টাকা জিতেছে। শোনা মাত্র সুমতি বলছিল, 1.5 কোটি টাকা? আমাদের দোকানে তো কখনোই এত বড় অ্যামাউন্ট জেতেনি, তাহলে তো মনে হয় অনেক টাকা কমিশন পাবে। মানিকামও বলে, তা তো পাবই, শানমুকান ভাই কল করেছিল, 2 দিন পর যেতে বলেছে। সুমতি বলে, তাহলে তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে ফিরে আসো, দুজন মিলে মন্দিরে যাই। তখন মানিকাম বলে, আসলে তার কাছে টাকা ছিল না তো, তাই টিকিটের দাম না দিয়েই আমার কাছে টিকিটটি রেখে গিয়েছিল, সেজন্যই আমি তার সাথে দেখা করে টিকিটটি দিতে যাচ্ছি। আর এটা শোনা মাত্র সুমতি বলে ওঠে, তুমি এখন কোথায় আছো? তুমি যেখানে আছো ওখানেই থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। মানিকাম বলে, কি বলছো তুমি, হঠাৎ তোমার কি হয়ে গেল? সুমতি বলে, দেখো, ওই লোক যখন টাকা না দিয়ে চলে গিয়েছে তার মানে ওই টিকিট আমাদের হয়ে গেছে। মানিকামের কথা, টিকিটটি ওই বৃদ্ধ ব্যক্তিরই। সুমতি বলে, দেখো, তুমি কোথাও যেও না, আমি এসে তোমার সাথে কথা বলছি। কিন্তু মানিকাম বলে দেয়, এটা একদমই ঠিক হবে না। সুমতি বলে, কোনটা ঠিক কোনটা বেঠিক এখনই আমাদের সেটা নির্ধারণ করতে হবে। আর এটা শোনা মাত্রই মানিকাম কল কেটে দিয়ে তার ফোনটি বন্ধ করে একটি বাসে উঠে যায়। সুমতিও আবার কল করে দেখে মানিকামের ফোন বন্ধ। সুমতিও পড়েছে এক মহাচিন্তায়। সাথে সাথে সুমতি তার ভাই চান্দুকে কল করে। চান্দুও তখন কাজে ব্যস্ত।
সুমতি বলে, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন, সব কাজ বন্ধ করে দে। তুই তো দুবাই যেতে চাস, তোর দুবাই যাওয়ার টিকিট, তোর স্যুটকেস, তোর যা কিছু লাগে সব খরচ আমি দিব। দরকার হলো তোকে আমি 5 লাখ টাকা এক্সট্রা দিব। তুই এখনই তোর দুলাভাইয়ের কাছে যা। চান্দু জানতে চায়, মানে কি, লটারি জিতেছ নাকি? সুমতি বলে, হ্যাঁ, এক বৃদ্ধ লোক টাকা না দিয়েই তোর দুলাভাইয়ের কাছে টিকিট রেখে গিয়েছিল। ওই টিকিটে 1.5 কোটি টাকা জিতেছে। তোর দুলাভাই এখন ওই লোককে খুঁজে বের করে টিকিট দিতে যাচ্ছে, যে কোনো মূল্যে তাকে আটকা। শোনা মাত্রই চান্দু বলে, তুমি চিন্তা করো না। আর এটা শোনা মাত্রই চান্দু বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে মানিকাম যে বাসে উঠেছে ওই বাসটিও ছেড়ে দিয়েছে। আর বাসটি কিছু দূর যাওয়া মাত্রই মানিকাম তার ফোনটি অন করে পাশের দোকানিকে কল করে জানতে চায়, ওই বৃদ্ধ লোকটি কি এসেছিল? সে জানে এখনও আসেনি, আসলে আমি তোমাকে কল করে জানাবো। এদিকে চান্দু মানিকামের দোকান এসে দেখে দোকান বন্ধ। সুমতিকে জানালেও সুমতি বলছিল, মাত্রই তো আমার সাথে কথা বলল, তুই আশেপাশে সব বাস চেক করে দেখ। এই জন্য চান্দু আশেপাশে যত বাস ছিল সবগুলো বাস চেক করে দেখে। কোথাও মানিকামকে না পেয়ে চান্দু আবার সুমতিকে কল করে জানায়। সুমতি বলে, তাহলে এক কাজ কর, পাশের দোকানদারকে জিজ্ঞেস কর। এজন্য চান্দু পাশের দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলে, ও তো মাত্রই বেরিয়ে গেল, আমাকে বলে গেল কোনো বৃদ্ধ হলে আমি যেন কল করে জানাই। আর যখন বের হচ্ছিল খুব তাড়াহুড়ো করে চলে গেল। এরপর সুমতিকে জানালে একদিকে সুমতি, অন্যদিকে চান্দু দুজনই মানিকামকে কল করছে। আর মানিকামও দুজনের কলই কেটে দিচ্ছিল। অবশ্য সুমতি অনেক সময় কল করার পর মানিকাম কল রিসিভ করে। সুমতি জানতে চায়, তুমি এখন কোথায় বলো। মানিকাম মিথ্যা বলে। মানিকাম বলে, আমি আয়াপ্পান মন্দির এসেছি। সুমতি বলছিল, ভালোই করেছ, আমি ঈশ্বরের কাছে অনেক কান্নাকাটি করেছিলাম, এজন্য হয়তোবা সে আমাদের উপহার হিসেবে দিয়েছে। তুমি ওখানেই বসে থাকো, আমি চান্দুকে পাঠাচ্ছি। সুমতি চান্দুকে জানানো মাত্রই চান্দুও বেরিয়ে পড়ে। এদিকে মানিকাম বাসে থেকেও মন্দিরের কথা বলায় মানিকামের পাশে থাকা এক এনআরআই মানিকামের কাছে জানতে চায়, তুমি মিথ্যা কেন বললে? তখন মানিকাম ওই এনআরআইকে শুরু থেকে সব কিছু খুলে বলে। এনআরআই বুঝতে পারছে মনুষ্যত্ব থেকে মানিকাম এটা করছে। এই লোকটার নাম হচ্ছে গুরুমূর্তি। মূর্তি জানতে চায়, তুমি ওই লোকের নাম জানো বা ঠিকানা? মানিকাম বলে, আমি নামও জানি না, ঠিকানাও জানি না, তার ফোন নম্বর আমার কাছে নেই। এজন্য মূর্তির কথা, তাহলে তুমি এই বাসে করে কোথায় যাচ্ছ? ওই লোককে তুমি কিভাবে খুঁজে বের করবে? মানিকাম বলে, ওই লোকের কাছে আমি একটি হলুদ রঙের ব্যাগ দেখেছিলাম, ওই ব্যাগটিতে আমি শহরের নাম দেখেছি, এজন্যই আমি ওই শহরের দিকে যাচ্ছি। মূর্তি তখন তার ব্যাগ দেখিয়ে বলে, আমার এই ব্যাগটি লন্ডন থেকে আনা, তাহলে কি আমি এখন লন্ডনে আছি? অন্যদিকে চান্দু আয়াপ্পান মন্দিরে গিয়ে মানিকামকে খুঁজে না পেয়ে সুমতিকে জানায় যে ও তোমাকে মিথ্যা বলেছে। সুমতিও মানিকামকে কল করেই যাচ্ছে, কিন্তু মানিকাম পিক করছে না। এদিকে খবর পেয়ে সুমতির মামা রঞ্জিতও এসেছে। চান্দুও ফিরে এসেছে। রঞ্জিত বলে, চিন্তা করিস না, আমি দেখছি। রঞ্জিত মানিকামকে কল করে এবং বলে, দেখো, সুমতি আমাকে সব কিছু বলেছে, কাল তোমার বাচ্চাদের স্কুলের ফিস দেওয়ার লাস্ট ডেট, আবার ভানাতির চিকিৎসার জন্য টাকার দরকার। তারপর আবার সুমতির চেনটাও বন্ধক রাখা হয়েছে, সেটাও তো ছাড়াতে হবে। চান্দুকে দুবাই পাঠাতে হবে। এই সব কিছুর জন্য আমাদের এখন টাকার দরকার। তুমি তো চুরি করছো না, কারোর সাথে চিট করছো না, যেটা এসেছে ঈশ্বরই তোমাকে দিয়েছে। আপাতত তোমার সততা 3 মাসের জন্য সরিয়ে রাখো। মানিকামের কথা ওই বৃদ্ধ লোকটা আমাকে বিশ্বাস করে রেখে গেছে। রঞ্জিত বলে, দেখো, তোমার যদি দিতেই হয় দিও, আমি যে শেয়ারের কথা বলছি আপাতত সেখানে ইনভেস্ট করো, এরপর লাভের টাকা থেকে দিয়ে দিও। মানিকামের কথা, আমি তাকে দেখেছি, বহু বছর যাবৎ সে উৎসব উদযাপন করতে পারছে না। আমি যদি তাকে এটা দেই, অন্তত এবছর ওনামের উৎসবটা সে হাসি খুশিতে পালন করতে পারবে, আর আমি সেই হাসিটাই তার মুখে দেখতে চাই। কিন্তু রঞ্জিতের কথা, তোমার ওয়াইফ যেখানে কান্না করছে তার কি হবে? তুমি ওই বৃদ্ধ ব্যক্তির কথা না ভেবে আমাদের সবার কথা ভেবে অন্তত ফিরে আসো। মানিকাম রঞ্জিতের কথা মানছিল না, এজন্য সুমতি ফোন নিয়ে জানতে চায়, তুমি কি আসবে কিনা বলো। আর সাথে সাথে মানিকাম কলটি কেটে দেয়। রঞ্জিত বলছিল, ও এভাবে আসবে না, তবে আমি জানি ওকে কিভাবে আনতে হবে। রঞ্জিত ভালো করে জানে মানিকাম ফাদারের কথা অনেক ভালো মানে, এজন্য রঞ্জিতটা ফাদারের কাছে যায় এবং ফাদারকে সব কিছু খুলে বলার পর ফাদার মানিকামকে কল করে। ফাদার বলে, দেখো মানিকাম, তুমি বুদ্ধিমান, তোমাকে সব কিছু বলার প্রয়োজন নেই, তুমি যেখানেই থাকো দ্রুত এখানে চলে এসো। ফাদারের কথা, এটা দোষের কিছু না, অবিকৃত মালামাল সবসময় দোকানদারেরই হয়। মানিকাম বলছিল, আপনি কি বলছেন এগুলো, এটা পাপ হবে না? ফাদার বলে, তোমার যদি তাই মনে হয় তাহলে আমাদের চার্চের জন্য যে নতুন বিল্ডিংটি তৈরি করা হচ্ছে সেখানে কিছু টাকা দান করে দিও। তাই তুমি যেখানেই থাকো এখানে আসো, আমরা একসাথে বসে একটা আলোচনা করি। অবশ্য ফাদারের কথা শুনে মানিকাম সোজা বলে দেয়, আমাকে মাফ করবেন। ফাদারও বলছিল, যে কেউ কল করুক না কেন কোনো লাভ হবে না, মানিকাম আসবে না। তবে মানিকাম যদি নাও আসে, মানিকামের কাছে কীভাবে পৌঁছাতে হবে তা আমি জানি। ফাদার সাইবার সেলে কাজ করা জোসেফ নামে তার পরিচিত এক পুলিশ সদস্যের কথা বলে। চান্দুকে বলে, তুমি সেখানে যাও, ও তোমাকে মানিকামের লোকেশন ট্র্যাক করে জানাবে, সে অনুযায়ী তুমি মানিকামের কাছে পৌঁছাতে পারবে। আর ফাদারের কথা মতোই চান্দু জোসেফের কাছে চলে যায়। তবে জোসেফ বলে,
যেহেতু আমাকে কাজটা আনঅফিসিয়ালি করতে হবে, তাই আমাকে ডিটেলস বলতে হবে। এজন্য চান্দু পুরো বিষয়টা তাকে বলে দেয়। সাথে এটাও বলে দরকার হলে আপনাকেও কিছু পেমেন্ট দিব। জোসেফও 2 লক্ষ টাকার বিনিময়ে মানিকামের লোকেশন ট্র্যাক করতে রাজি হয়। এরপর জোসেফ মানিকামের লোকেশন ট্র্যাক করে চান্দুকে দেয়া মাত্রই চান্দু সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে রঞ্জিত সুমতিকে নিয়ে এসআইয়ের সাথে দেখা করে। এসআই জানতে চাচ্ছিল তুমি টাকা কবে দিবে। তখন রঞ্জিত বলে, স্যার শুধু 6 লাখ টাকা নয়, আপনাকে দরকার হলে 10 লাখ টাকা দিব। আপনাকে আমাদের হেল্প করতে হবে। এরপর রঞ্জিত এসআইকে পুরো বিষয়টি খুলে বলে যে আপনি যদি মানিকামকে ফিরিয়ে আনতে পারেন, আমরা আপনাকে 10 লাখ টাকা দিব। এসআই জানতে চায় এই বিষয়ে আর কাউকে কিছু বলেছ? রঞ্জিত তখন ওই জোসেফের কথা বলে যে ফাদারের কথা মতো আমরা লোকেশন ট্র্যাক করতে জোসেফকে বলেছি। সব কিছু শোনার পর এসআই রাঘব রঞ্জিতের থেকে মানিকামের ফোন নম্বর এবং ফটো নিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। তবে রঞ্জিতটা চলে গেলে রাঘব চিন্তা করে মানিকামকে ধরে ওদের হাতে তুলে দিলে সে 10 লাখ টাকা পাবে, আর যদি সে সেটা না করে তাহলে তো পুরো টাকাটাই সে ভোগ করতে পারবে। অবশ্য এখানে একটা রিস্ক থেকে যায়, সেজন্য রাঘব বিকল্প প্ল্যান করছে। এই জন্য রাঘব প্ল্যান করছে মানিকামকে যদি ট্রাক কেস দিয়ে জেলে পাঠানো হয় তাহলে 6 মাস অন্তত তোর মুখ বন্ধ রাখা যাবে। এর জন্য রাঘব কনস্টেবল কুমারেশকে নিয়ে সাথে সাথে বেরিয়ে যায়। রাঘব সোজা মানিকামের দোকানে যায়, আর রমেশ নামে পাশের দোকানের কাছে জানতে চাইলে সেও জানায় মানিকাম দোকান খোলার পরই সাথে সাথে বের হয়ে চলে গেছে। তবে তার দোকানে সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখা যায় মানিকাম একটি বাসে করে চলে যাচ্ছে। এই জন্য রাঘবরা ওই বাসের হেল্পার এবং কন্ডাক্টর নম্বর নিয়ে তাদেরকেও কল করে, কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাঘব চিন্তা করে তারা যে মানিকামকে খুঁজছে, মানিকামকে তা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আর রাঘবরা চলে যেতেই রমেশ আবার মানিকামকে কল করে এবং বলে তুমি সকাল সকাল বেরিয়ে গেলে, এরপর চান্দু তোমাকে খুঁজতে এলো, এখন পুলিশ তোমাকে খুঁজছে। আসলে সমস্যাটা কি বলো তো? আবার তুমি বৃদ্ধ লোকের কথা বলছো, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? তবে মানিকাম শুধু বলে আমি একবার ফিরে এসে আপনাকে সব খুলে বলবো। একদিকে জোসেফের বলা লোকেশন মতো চান্দু যাচ্ছে, অন্যদিকে রাঘবরাও ওই বাসের রুট ফলো করছে। আবার সুমতি বাড়ি ফিরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। 1.5 কোটি টাকা হাতছাড়া হচ্ছে, পেটে খাবার যাবেই বা কীভাবে? এদিকে মানিকামের বাসটি যেহেতু লং রুটের বাস, এই জন্য একটি বিরতি দেয়া হয়, আর এই বিরতিতে সবাই নিচে নেমে চা নাস্তা করছিল। তখনই সুমতি কল করে। মানিকামও রিসিভ করলে সুমতি বলছিল আমি এখানে কান্নাকাটি করছি, তুমি কি বুঝতে পারছো না? বিয়ের পর থেকে আমি কখনো সংসার নিয়ে তোমাকে কথা বলেছি? আমি কখনো তোমার কাছে জুয়েলারি, শাড়ি বা টাকা চেয়েছি? শুধুমাত্র একটা চেন থাকায় কোনো অনুষ্ঠানে না গিয়ে আমি ঘরে বসে থেকেছি, থাকিনি? আর তুমি যখন সমস্যায় পড়লে আমি আমার সেই চেনটিও তোমাকে দিয়ে দিয়েছি। আমাদের 2টি মেয়ের মধ্যে একটি মেয়ের সমস্যা, সার্জারির জন্য কত টাকা লাগবে এই চিন্তা করে আমার রাতের ঘুম আসে না। আমি যদি ভাবতে পারি এটা আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, তাহলে তুমি কেন ভাবছো না যেটা আমার পরিবার? ঈশ্বরই নিজে থেকে আমাদেরকে দিয়েছেন, তুমি দূরে ঠেলে দিও না। সুমাতির কথা শুনে মানিকাম শুধু বলে দেখো সুমাতি, তুমি যে ঈশ্বরের কথা বলছো, সেই ঈশ্বরই তো আমাদের এতদিন যাবৎ এই সব কিছু সহ্য করার ক্ষমতা দিয়েছেন, তাই না? ওই বৃদ্ধ ব্যক্তি তো দেয়নি। বোঝার চেষ্টা করো, এটাই তার শেষ ভরসা। সুমতি বলে এতক্ষণ আমি তোমাকে এত কিছু বললাম, তারপর তুমি অন্যের কথা চিন্তা করছো? তুমি যদি আধা ঘন্টার মধ্যে এখানে না আসো, আমার এবং আমাদের 2 মেয়ের লাশ দেখতে পাবে। তোমার কাছে যদি তোমার সততাই বড় হয়, তুমি তোমার সততা নিয়েই থাকো, আমাদেরকে তোমার দরকার নেই বলে সুমতি কল কেটে দেয়। আর এটা শোনার পর মানিকামও বারবার সুমতিকে কল করে যাচ্ছে, কিন্তু সুমতি কল রিসিভ করছে না। অন্যরা বলছিল রিসিভ কর। সুমতি বলে এতক্ষণ আমি এত কথা বললাম, অথচ আমার কোনো কথাই সে কানে নিল না। এখন দেখো বাচ্চাদের কথা বলেছি তো, এখন দৌড়াতে দৌড়াতে আসবে। সুমতিও আবার নিশ্চিন্তে খেতে বসেছে। অন্যদিকে মানিকামও পড়েছে চিন্তায়, সে এখন কোন দিকে যাবে। বাসও ছেড়ে দিচ্ছিল, এজন্য মানিকাম বাসে উঠতে যাবে, ঠিক তখনই এক ছিনতাইকারী মানিকামের ব্যাগটি ছিনিয়ে নেয়। বৃষ্টিও শুরু হয়েছে, মানিকামও তার পিছু করছে। মানিকাম ওই ব্যাগ ছাড়াতে গেলে ওই ছিনতাইকারীর ছুরির আঘাতে মানিকামের হাতও কেটে যায়। তবে ওই ছিনতাইকারী ওই ব্যাগটি খুলতেই দেখে ব্যাগে কোনো টাকাই নেই, শুধুমাত্র কয়েকটি টিকিট পড়ে আছে। এজন্য সে রাগে ওই টিকিটগুলো ফেলে দেয়, আর বৃষ্টির পানিতে টিকিটগুলো একদম ভিজে যায়। তবে ছিনতাইকারী চলে যেতেই মানিকাম ওই টিকিটগুলো থেকে ওই 1.5 কোটি টাকার টিকিটটি খুঁজছিল। তখনই মানিকাম খেয়াল করে বৃষ্টির পানির স্রোতে ওই টিকিটটি ভেসে চলে যাচ্ছে। মানিকাম ধরার অনেক চেষ্টা করে, কিন্তু টিকিটটি ম্যানহলের মধ্যে চলে যায়। অবশ্য এরপর মানিকাম ম্যানহলের কভার খুলে দেখে টিকিটটি তখনও নিচে একটি ঘাসের সাথে আটকে আছে। এজন্য অনেক চেষ্টার পর মানিকাম সেই টিকিটটি উদ্ধার করতে পারে। তবে মানিকাম যতক্ষণে ফিরে আসে, মানিকামের সেই বাসটি চলে গেছে। এর মধ্যেই পাশের যে চায়ের দোকানে দাঁড়িয়ে মানিকাম চা খেয়েছিল, সেই চায়ের দোকানদার মানিকামকে ডাকে। মানিকাম কাছে যেতেই লোকটা মানিকামকে বাকি টাকাটা দেয়। মানে মানিকাম চায়ের বিল পরিশোধ করে বাকি টাকা না নিয়ে চলে গিয়েছিল, সেই টাকাটাই সে ফেরত দিচ্ছে।
টাকাটা পেয়ে মানিকাম ধন্যবাদ দিচ্ছিল, কিন্তু দোকানদার বলছিল, এটা তো তোমারই টাকা, ধন্যবাদ দেওয়ার কি আছে? মানিকামের কথা আপনি তো ভুলেও যেতে পারতেন। দোকানদার বলে, আমি কিভাবে ভুলতে পারি? আমি 20 বছর যাবৎ এখানে দোকান করছি। আমি যা উপার্জন করি তা দিয়ে আমি সন্তুষ্ট। অন্যের টাকার আমার প্রয়োজন নেই। আর দোকানদারের সততা দেখে মানিকাম যেন তার শক্তিটা আবারও ফিরে পেল। তখনই সুমতি কল করে বলছিল, তুমি এখন ওখানে কি করছো? মানিকাম বলে, দেখো সুমতি, ওই টাকা আমাদের না। সুমতি বলে, তার মানে আমি, আমাদের সন্তান, এগুলো তোমার কাছে একটুও গুরুত্বপূর্ণ না? মানিকাম বলে, অন্যের টাকা চুরি করে যে চিকিৎসা করাতে হয়, তাহলে তার থেকেও সারা জীবন এভাবেই বেঁচে থাক। সুমতি বলে, ও ঠিক আছে, তুমি যাও, তবে মনে রেখো তুমি যখন ফিরে আসবে আমাদের 3 জনেরই লাশ দেখতে পাবে। মানিকামও বলে, সবাইকে তো একদিন মরতে হবে, কিন্তু আজ যদি আমি এই টিকিট নিয়ে বাড়িতে ফিরে আসি, আমি প্রতিদিন তিলে তিলে মরব। আমাকে তুমি ক্ষমা করে দিও। তখনই সুমতির মা ফোনটি কেড়ে নিয়ে বলে, আমি সকাল থেকে তোমাদের এসব দেখছি, তুমিও সকাল থেকে একই কথা বলে যাচ্ছ। তুমি আমাদের পারিবারিক সমস্যাটা বুঝতে পারছো না কেন? ওই টাকা দিয়ে যদি আমরা ছোট একটা হোটেলে খুলি, আমরা অনেক ভালো থাকতে পারবো। আর তোমার 2টি মেয়ে আছে, সেটাও মাথায় রাখো। তাই তোমার ফিলোসফি রেখে তুমি বাড়িতে ফিরে আসো। কিন্তু মানিকাম বলে, আমি অশিক্ষিত, গরিব, অনাথ এসব জেনেই তো আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছিলেন, তাই না? আমি আগেও যেমন ছিলাম এখনও তো তেমনই আছি। তখন আপনি আমাকে এত পছন্দ করতেন, এখন আপনি সেই আমাকে ঘৃণা করছেন। আমি কোনো ফিলোসফির কথা বলছি না, আমি ধর্মের কথা বলছি। বলেই মানিকাম ফোনটি কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়। এরপর একটি মিনি বাস পেয়ে মানিকাম সেই মিনি বাসে উঠে পড়ে। অন্যদিকে চান্দু লোকেশন ফলো করে আসছে। আবার রাঘবরা অনেক চেষ্টার পর ওই বাসের ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং ওই ড্রাইভারকে ভিডিও কল করে পুরো বাসের সবাইকে চেক করে দেখে, কিন্তু কোথাও মানিকাম নেই। তবে তারা জানে মানিকাম আগেই নেমে গেছে। অবশ্য কোন জায়গায় নেমেছে সেটা যেহেতু তারা জানে, এই জন্য রাঘব সেই এলাকার এসআইকে কল করে এবং সেই এসআইকে মানিকামকে ধরার এক প্রপোজালটি দেয়, যেই দৃশ্যটি আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। তার মানে মানিকাম কোনো টাকা চুরি করে পালায়নি, মানিকামকে চোর বানানো হচ্ছে। আর ওই এসআই জানার পরই ইজাক্কি নামে তারা কনস্টেবলকে সব তথ্য দিয়ে দেয়, আর সাথে সারগুনার নামে একজন কনস্টেবলকেও সব তথ্য পাঠিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব মানিকামকে খুঁজে বের করতে বলে। তবে ইজাক্কি তখন সারগুনামকে কল করে, সারগুনাম বাসে করে কোথাও যাচ্ছিল। ইজাক্কি সারগুনামের হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠিয়ে দেয়, কিন্তু সারগুনামের ফোনে ডেটা না থাকায় সারগুনাম ফটোটি দেখতে পাচ্ছিল না। ইজাক্কি বলে, ঠিক আছে, আমি তোকে রিচার্জ করে দিচ্ছি। তবে তখনই দেখা যায় সারগুনাম আর মানিকাম একই বাসে ট্রাভেল করছে। একদিকে সুমতি, রঞ্জিত, চান্দু, চার্চের ফাদার, জোসেফ, রাঘব আর এখন সারগুনাম সবাই মানিকামকে খুঁজছে। কথায় বলে, ভালো কিছু করতে গেলে সবাই নাকি হেল্প করে, আর এখানে ভালো কিছু করতে গিয়ে মানিকামেরই বিপদে পড়তে হচ্ছে। সবাই টাকার লোভে ছুটছে। আবার রাঘব এবং ওই এসআই প্ল্যান করে মানিকামকে মাদক মামলার আসামি বানিয়ে দিয়েছে। এজন্য তারা তাদের কনস্টেবলদের জানিয়ে দেয় যে মানিকামের কাছে বিপুল পরিমাণ মাদক আছে। এদিকে চলতে চলতে মানিকামদের ওই বাসটির টায়ার ব্লাস্ট হয়ে যায়, এজন্য সব যাত্রী নিচে নেমে আসে। তবে কিছুক্ষণ যাওয়ার পর আরও একটি বাস এলে মানিকাম সহ কয়েকজন যাত্রী ওই বাসে উঠে যায়। এদিকে ইজাক্কি সারগুনামের ফোনে ডেটা রিচার্জ করে দিয়েছে, আর সারগুনাম হোয়াটসঅ্যাপ চেক করে দেখে ইজাক্কি তাকে মানিকামের ফটোটি পাঠিয়েছে, মানে যার সাথে সে এতক্ষণ ট্রাভেল করেছে তাকেই সে খুঁজছিল। তবে মানিকামদের বাসটি এতক্ষণ অনেক দূর চলে যাওয়ায় সারগুনাম এক বাইক পেয়ে ওই বাইক নিয়ে ফলো করতে থাকে। অন্যদিকে জোসেফের বলা রুট ফলো করে করে চান্দু এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে কোনো রাস্তাই নেই। আর এদিকে আমরা দেখতে পাই জোসেফের অ্যাক্টিভিটি দেখে জোসেফের সহকর্মী তাকে বলছিল, আমি অনেকক্ষণ যাবত দেখছি তোমার জিপিএস লোকেশন দেখাচ্ছে একদিকে আর তুমি বলছো অন্যদিকে। ও তো তোমাকে টাকা দিতেও চেয়েছিল, তাই না? তাহলে তুমি তাকে মিসগাইড কেন করলে? কিন্তু জোসেফের কথা, শুধুমাত্র আসামিদের ধরতেই মানুষ সাইবার ক্রাইমে আসে, আর প্রথমবার আমি দেখলাম ভালো একটা মানুষকে ধরতে পুরো গ্রুপ ধরে নেমেছে। আর এই ডিজিটাল যুগে ওনার মতো একজন সৎ মানুষকে প্রোটেক্ট করা আমাদেরই দায়িত্ব। অন্যদিকে সুমতির 2 মেয়ে বাড়িতে ফিরলে সুমতি ভানাতিকে দিয়ে মানিকামকে কল করায়, আর মানিকামকে ইমোশনালি ব্ল্যাকমেল করাতে সুমতি ভানাতিকে দিয়ে বলায় যে তুমি যদি ফিরে না আসো আমরা 3 জনই মারা যাব। মানিকাম বলে, এমনটা বলো না মা, ওই বৃদ্ধ লোকটি যদি জানতে পেরে আচমকা মারা যায় আমি সহ্য করতে পারবো না। অন্যদের কথা মতো ভানাতি বলছিল, ওই দাদা তো টাকা দেয়নি। মানিকাম বলে, আমি তো তাকে কথা দিয়েছি মা, স্কুলে যদি তোমার কলম হারিয়ে যায় তুমি যেমন টিচারের কাছে কমপ্লেন করবে, ওই দাদাও তো ঈশ্বরের কাছে কমপ্লেন করবে, তাই না? সেও তোমার বাবাকে চোর বলে রাখবে। তোমার বাবা এতদিন যে সম্মান নিয়ে জীবনযাপন করে এসেছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তোমরা যেমনটা ভাবছ আমার লাইফটা এতটা ছোট নয়। আমি ছোটবেলা থেকে একজন অনাথ, একজন বঞ্চিত শিশুর মতো ঘুরে বেরিয়েছি। এরপর মানিকাম তার ছোটবেলার গল্প বলে। সাল 1990।
ভাই নামে এক ব্যক্তি এই শহরে লটারি বিক্রি করত। মানিকাম একদিন ওই ভাইয়ের লটারির বিক্রির টাকা চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর পুলিশ জানতে পেরে ওই শহরের কয়েকজন চোরকে ধরে আনে। আর ভাইকে দিয়ে যখন আইডেন্টিফাই করাচ্ছিল, ভাই মানিকামকে দেখার পরও পুলিশের সামনে অস্বীকার করে। এজন্য পুলিশ সবাইকে ছেড়েও দেয়। তবে মানিকাম ভাইয়ের কাছে এসে জানতে চাচ্ছিল, আমি আপনার টাকা চুরি করলাম, আপনি আমাকে দেখেও আমাকে না দেখার ভান করলেন, আপনি আমার কথা পুলিশকে কেন বলে দিলেন না? মূলত মানিকামের পায়ে নতুন জুতা দেখে ভাই বুঝতে পারছিল মানিকাম চুরির টাকা দিয়ে জুতা কিনেছে। তাই ভাই বলে, আমি যখন বুঝতে পেরেছি তোমার প্রয়োজনে তুমি চুরি করেছ, তখনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর ভাইয়ের কথা শুনে মানিকাম কাঁদতে কাঁদতে বলছিল, সবাই আমাকে ধরে বেঁধে রাখে, আমাকে মারধর করে, কেউ আমাকে ক্ষমা করে না, একমাত্র আপনি আমাকে ক্ষমা করেছেন, আমি যে কোনো মূল্যে আপনার সব টাকা শোধ করে দিব। ভাই বলছিল, কিভাবে, চুরি করে? মানিকাম বলে, না, আমি পরিশ্রম করব, পরিশ্রম করে আপনার টাকা আমি শোধ করবই। এরপর মানিকাম কাজের খোঁজে চলে যায়। কিন্তু মানিকাম একজন চোর বলে কেউই তাকে কাজে নেয় না, সবাই তাকে চোর বলে দূরে সরিয়ে দেয়। আর ভাই এসব জানার পর ভাই মানিকামকে তার টিকিটগুলো বিক্রি করতে দেয়। আর মানিকামও সবগুলো টিকিট বিক্রি করে ওই টাকাগুলো ভাইয়ের হাতে এনে দেয়। মূলত এখানে সবাই মানিকামকে চোর হিসেবে জানে, তাই মানিকামের থেকে কেউ টিকিট না কেনায় মানিকাম পাশের শহরে গিয়ে সব টিকিট বিক্রি করে এসেছে। এজন্য ভাই মানিকামকে বোঝায়, এবার তাহলে বুঝতে পেরেছ, একবার যদি তোমার নাম খারাপ হয়ে যায় তাহলে এই সমাজে সেটা পরিবর্তন করা খুবই কঠিন। এরপর থেকে মানিকাম ভাইয়ের সাথে ভাইয়ের লটারি বিক্রি করার ব্যবসা শুরু করে। ভাইও মানিকামকে নিয়ে কুমিল্লা বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট্ট দোকান খোলে। ভাই মানিকামকে পড়াশোনার জন্য বইও কিনে দেয়। তাই দোকানে কাজের ফাঁকে মানিকাম পড়াশোনা শুরু করে। তবে এর মধ্যে একদিন পুলিশ মানিকামকে অ্যারেস্ট করতে আসে। ভাই বলছিল ও এখন ভালো হয়ে গেছে, ও এখন চুরি করে না। কিন্তু পুলিশের কথা, যারা চুরির দায়ে 10 বছর জেল খেটে আসে তারাও চুরি করে, তোমার সাথে 6 মাস থেকেও এত ভালো হয়ে গেল? মানিকামও বলছিল, আমি চুরি করিনি। কিন্তু পুলিশ কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না, কারণ ওই যে মানিকামের চুরির রেকর্ড আছে। এজন্য তারা জোরপূর্বক মানিকামকে ধরে নিয়ে যাচ্ছিল। ভাইও মানিকামকে বাঁচাতে পিছু ছুটছে। এদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। ভাইও জিপের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে পা পিছলে একটি পাথরের উপর পড়ে যায়। আর এটা দেখেই মানিকাম জিপ থেকে দৌড়ে ভাইয়ের কাছে চলে আসে। ভাইও মানিকামকে শুধু বলে যায়, আজ থেকে কোনোদিন আর চুরি করো না, এই ভুল আর কোনোদিনও করো না। এরপর ভাই মারা যায়। আর মানিকামও ধরে নেয় ভাইয়ের মৃত্যুর জন্য সেই দায়ী। সেদিন কোনো দোষ না করেও মানিকামকে দোষী হতে হয়েছিল। আর সেটাই ছিল মানিকামের জীবনের সবথেকে বড় শিক্ষা। মানিকামের মুখে সবকিছু শোনার পর সবার চোখ দিয়ে জল ঝরছে। মানিকাম ভানাতিকে বলে, তোমার বাবা ওই দিন যে ভুল করেছিল, ভালো থাকার জন্য এখন পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে। এখন তুমিই বলো মা, আমি ওই টিকিটটা ওই দাদাকে দিয়ে আসবো, না ওই টিকিট নিয়ে আমি বাড়িতে আসবো? ভানাতিও কাঁদতে কাঁদতে বলে, তুমি দাদাকে টিকিটটা দিয়ে বাড়িতে ফিরে আসো। সুমতিও বুঝতে পারছে তার স্বামী কতটা মহৎ ব্যক্তি, আর তাকে কিনা সে ব্ল্যাকমেল করছিল। এদিকে মানিকামও চলতে চলতে রাস্তার পাশেই মাধবকে দেখতে পায়। আর সাথে সাথে সে বাস থেকে নেমে যায়। তবে মাধবের বাড়িতে যাওয়ার পূর্বেই ইজাকি আর সারগুনাম এসে মানিকামকে ধরে ফেলে। তাদের এসআইকে জানালে ওই এসআই রাঘবকে জানিয়ে দেয়। রাঘবও বলে, ওকে বেঁধে রাখতে বলো, আমি কাছাকাছি আছি, আমি খুব দ্রুত এসে পড়ব। কথা মতো ইজাকি আর সারগুনাম মানিকামের হাত বেঁধে রাখে। তবে ওই জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এজন্য ওই 2 কনস্টেবল একটু দূরে গিয়ে রাঘবকে ফোন করে জানায় যে আমরা এই জায়গায় আছি। রাঘব বলে, আমিও 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এর মধ্যে মাধবের মেয়ে মালার শাশুড়ি কল করে এবং বলে, আমার মনে হচ্ছে না তুই ওই জুয়েলারি নিয়ে ফিরে আসতে পারবি। আমার ছেলেই বা কতদিন একা থাকবে? তোর পরিবারকে বলে দিস আমার ছেলেকে আমার ভাতিজির সাথে বিয়ে করাচ্ছি, তোর আর ফিরে আসতে হবে না। আর স্বামীর বিয়ের খবর শুনে কোন মেয়েই তা সহ্য করতে পারে? তাই মালা পাশে থাকা একটি কীটনাশকের বোতল নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে রাঘবও ওই জায়গায় পৌঁছে গেছে। কিন্তু রাঘব এসেই দেখে সেখানে মানিকাম নেই। আর এখানে আমাদের দেখানো হয় মানিকাম যেহেতু ছোটবেলায় চোর ছিল, ছোটবেলা থেকেই হাতের বাঁধন খুলে পালানোর টেকনিকটা সে খুব ভালো করে জানত। আর সেই টেকনিক কাজে লাগিয়েই মানিকাম হাতের বাঁধন খুলে এখান থেকে পালিয়েছে। আর মানিকামকে দেখা যায় মানিকাম এখান থেকে সোজা মাধবের বাড়িতে গিয়েছে। মাধবের ঘরেও তখন মালা ওই কীটনাশক খেতে যাচ্ছিল। তখনই মানিকাম এসে জানায়, আপনি তো কোটিপতি হয়ে গেছেন, আপনি 1.5 কোটি টাকা লটারি জিতেছেন। আর এটা শোনা মাত্রই মালাও বেরিয়ে আসে। মালাকে দেখে মানিকামও বলছিল, এরপর থেকে আর তোমার 1 ফোঁটা চোখের জল ফেলতে হবে না। শুধু 10 ভরি কেন, 100 ভরি স্বর্ণ নিয়ে তোমার স্বামীর বাড়িতে যেতে পারবে। আর লটারিতে 1.5 কোটি টাকা জেতার কথা শুনে মাধবের স্ত্রীও আশেপাশের সবাইকে ডেকে জানায় যে আমরা লটারি জিতে গেছি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর মানিকাম মাধবকে ওই টিকিটটি দেওয়া মাত্রই মাধব বলছিল, আমি তো টাকা দিইনি। মানিকাম বলে, এখন দিন, সমস্যা কি? মাধব বলছিল, না বাবা,
এটা তোমার। মানিকাম বলে, না, ঈশ্বর যখন যাকে যেটা দেয় সেটা তার কাছে এমনিতেই পৌঁছে যায়। তারপরও মাধব বলছিল, আসো আমরা ভাগ করে নেই। মানিকাম বলে, তা কি করে হয়? এটা তো আমার ব্যবসা। মানিকামের কথা শুনে মাধব কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে আশপাশ থেকে সবাই এসে ভিডিও বানাচ্ছে। মাধবও সবার উদ্দেশ্যে বলে, আমি এই টিকিটটি কিনে নিই, আমি এই টিকিটের টাকাও দেইনি। আমি বলেছিলাম টিকিটটা তোমার কাছে রাখো, আমি পরবর্তী দিন টাকা দিয়ে নিয়ে যাব। আজ এই টিকিটটা 1.5 কোটি টাকা জিতেছে, আর তারপরে সে আমাকে খুঁজে বের করে আমাকে এই টিকিট দিতে এসেছে। এদিকে রাঘবরাও মানিকামকে খুঁজতে খুঁজতে মাধবের বাড়ির কাছে এসেই দেখে বাড়ি ভর্তি অনেক মানুষ। রাঘব এবার বুঝতে পেরে গেছে মানিকাম তার টিকিটের মালিককে টিকিটটি দিয়ে দিয়েছে। এজন্য রাঘবও চুপিসারে সেখান থেকে কেটে পড়ে। এদিকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে যায়। মুহূর্তেই এই নিউজটি ভাইরাল হয়ে যায়। পুরো স্টেটের মানুষ, পুরো দেশের মানুষ মানিকামের জয় জয় গান করছে। কুমালী বাসস্ট্যান্ডের সব লোকজন মানিকামের অপেক্ষা করছিল। মানিকাম আসা মাত্রই সবাই মানিকামকে সাদরে গ্রহণ করে নেয়। তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি এত ভালো একটি কাজ করেছে, এটা সবার জন্য গর্বের। এর মধ্যে সিএমের পক্ষে লোক এসে জানায় সিএম মানিকামের সাথে দেখা করতে চাচ্ছে, তাই তারা মানিকামকে নিয়ে যায়। এদিকে যেই রাঘব এতক্ষণ মানিকামকে ধরতে ঘুরে বেড়াচ্ছিল, সেই মানিকামকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। সুমতি আর তার 2 মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। মূলত সিএম ও মানিকামের সততা দেখে মানিকামকে পুরস্কৃত করতে ডেকেছে। সিএমের পক্ষ থেকে জানানো হয়, সুমতি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল, তাই সুমতিকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে, তার জিও অর্ডার দেওয়া হয়। আর কালেক্টর ট্রাস্ট থেকে মানিকামের 2 মেয়ের সারা জীবন পড়াশোনার খরচ বহন করা হবে। এমনকি ভানাতে চিকিৎসার জন্য যে টাকা খরচ হবে, চিফ মিনিস্টারের পার্টি সেই পুরো খরচ বহন করবে। এমনকি চিফ মিনিস্টার এক বন্ধু, যে কিনা অনেক বড় একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক, সে মানিকামকে একটি বাড়ি তৈরি করে দিতে যাচ্ছে। তবে মানিকাম বলছিল, আমার এসবের প্রয়োজন নেই স্যার। তবে সিএম বলে, আমি জানি তুমি এসব কিছুই নিতে চাইবে না, কিন্তু এসব দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি। কারণ এটা দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাচ্ছি তারা যদি সৎ থাকে তারা সব কিছুই পাবে। এরপর মানিকাম বাইরে এসে প্রেস মিটে অংশগ্রহণ করে। মানিকাম সবার উদ্দেশ্যে বলে সবাইকে সৎ থাকা উচিত। এদিকে মানিকামের চোখের সামনে ভাই ভেসে উঠছে। ভাই দূরে থেকে সব দেখছে, আর মানিকামের কর্মকাণ্ড দেখে ভাইও খুশি হচ্ছে। অন্যদিকে মাধবকে দেখা যায়, মাধব যে 1.5 কোটি টাকা জিতেছে, ওই পুরো টাকা দিয়েই সে তার স্ত্রীর নামে একটি হসপিটাল বানাতে চাচ্ছে। এই জন্য ওই লটারিটি সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাতে তুলে দেয়। তার মানে মাধবও এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেল। মানিকাম কি পেল সেটা কিন্তু বড় কথা না, কিন্তু মানিকাম যেটা করেছে সেটাই বড় কথা। এই কাজটাই কজন করে। এখানে একটা জিনিস যদি ভালো করে খেয়াল করেন, যে মানিকাম সবার কাছে ভালো ছিল, যে মানিকাম সবার আদর্শ ছিল, সে মানিকাম এক মুহূর্তেই সবার কাছে কালসাপ হয়ে গিয়েছিল। সে মানিকাম সবার কাছে খুব খারাপ একজন ব্যক্তি হয়ে গিয়েছিল, শুধুমাত্র টাকার জন্য। সুমতি এতদিন যে লোকটাকে ভালোবেসে তার সাথে সব সুখ দুঃখ শেয়ার করে নিয়েছিল, মুহূর্তেই টাকার লোভে সেই ব্যক্তিকে কত কিছুই ভেবেছে। এমনকি মানিকামের আশেপাশে থাকা লোকগুলো মানিকামের ওই টাকার লোভে তাকে কত কিছু বুঝিয়েছে। মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।